বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে। এই ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। অনুষ্ঠানে বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিসাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে। এসএমআরএফ এর রিপোর্ট। রাজধানীর একটি 5 তারকা হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বিনিয়োগে অবদানের জন্য 4 ক্যাটাগরিতে 4টি প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়। পরে এক সেশনে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নানা পদক্ষেপ হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। Today it makes me very happy that we can gather together and talk about creating that world. It's not just business in a limited idea, which is good, but you can have another. It's not the business to grab everything out of you, it's a competition, you grab things. We twist a little bit. You earn money, but earning money together, changing the life of the people together, is something that immeasurable. বিশ্বকে বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো উল্লেখ করে তিনি বলেন, সামাজিক ব্যবসার আদর্শ স্থান বাংলাদেশ। Yes, you want to make profit, go ahead, make profit. Maximize as much as you can. But we can add a little piece into it. Social purpose. You don't have to get disrupted by that. It's something that you can do, you have fun. Like many of you do already. So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. We said business is the most powerful mechanism by which you can change the world. But we are trained to focus on some so narrow thing, we miss out the world. We can try opening a little bit. তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণ প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন ডক্টর ইউনূস। The young people get excited about it. Because all of you are entrepreneurs, not job seekers. Think like an entrepreneur. Make things happen. Those young generation will change the world. They have the technology, they have the creativity, innovativeness, and problem-solving ideas. We don't have to look at the problem the same old way that we did 50 years back, waiting for the government to do something. We people can do that. That's a chance. এদিকে বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে। এম আরিফ, মাইটিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি স্বল্পমেয়াদী সংস্কারে সম্মত হয় তবে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে। আর দীর্ঘমেয়াদী সংস্কার চাওয়া হলে নির্বাচন জুনে অনুষ্ঠিত হতে পারে, কারণ বাংলাদেশ একটি রূপান্তরকালীন সময় পার করছে। এখন সরকারের প্রধান লক্ষ্য হলো প্রতিষ্ঠান পুনর্গঠন ও অগ্রাধিকার পুনর্নির্ধারণ। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত বেরোনেস রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় বেরোনেস উইন্টারটন বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘ ও বিশ্বাসযোগ্য একটি সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের দিক নির্দেশনা দেখে সন্তুষ্ট। বাংলাদেশে 150 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীন ভিত্তিক খ্যাতনামা পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং হান্ডা ঢাকা টেক্সটাইল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হেং জেলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। চীনা প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ বিশ্বব্যাপী উন্নত মানের নিট কাপড়, রং প্রক্রিয়াজাতকরণ এবং পোশাক উৎপাদনে বিশেষজ্ঞ। তারা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের আওতায় বস্ত্র ও রং প্রক্রিয়াজাতকরণ খাতে $100 মিলিয়ন এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের আওতায় পোশাক শিল্পে $50 মিলিয়ন বিনিয়োগ করবে। দেশে ফ্রি ট্রেড জোন স্থাপনের চিন্তা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এ বছরই বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডায়ের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে বুধবারের কার্যক্রম নিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। বিডা চেয়ারম্যান বলেন, বিনিয়োগ সম্মেলনকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দেশি বিদেশিরা বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন। এর মাধ্যমে 1 থেকে 2 মিলিয়ন মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে উল্লেখ করেন তিনি। এডুকেশন হোক, হেলথ কেয়ার হোক, আজকে চিফ অ্যাডভাইজারের সাথে যখন কথা হয়েছে তখন মেইনলি আমরা আসলে এডুকেশন এবং হেলথ কেয়ার নিয়ে অনেক কথা বলেছি। সো আমরা চেষ্টা করছি ওই জায়গাটা ইউকের সাথে কোনো ধরনের কোলাবোরেশনে যাওয়া যায় কিনা। এর সাথে যেটা বললাম যে লাফার্জ হোলসেমের আমাদের একটা বড় ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা আছে, সেটা নিয়ে আমরা ওনাদের সাথে কাজ করছি। ওনাদের বেশ কিছু সমস্যা ওনারা ফেস করেছেন বিদেশি ইনভেস্টার হিসাবে। আমি প্রতি প্রেস কনফারেন্স হিসেবে আপনাদেরকে নতুন একটা গল্প বলি যে বিদেশি ইনভেস্টারদেরকে কীভাবে আমরা ঠিকভাবে ট্রিট করতে পারিনি। তো এই ক্ষেত্রেও আসলে আমাদের এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। আমরা চেষ্টা করছি সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য। বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে দুশ্চিন্তার কোনো কারণ দেখছেন না এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ, বরং এর মাধ্যমে বিকল্প চিন্তার সুযোগ ঘটেছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। যদিও পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা করতে না পারলে তৈরি পোশাক খাতে ভয়াবহ প্রভাবের আশঙ্কা করছেন বিজিএমইএর পরিচালক শোভন ইসলাম। এস এম আরিফের রিপোর্ট। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের পণ্যের উপর 37% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে তাৎক্ষণিক উদ্যোগ নেয়ার কথা জানায় অন্তর্বর্তীকালীন সরকার। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএস এর এক্সপোর্ট বাড়ে। আমরা এটা একটু চেয়েছি। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সাধুবাদ জানালেও বিষয়টি নিয়ে উদ্বিগ্নতা কাটেনি তৈরি পোশাক খাত ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএর। পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু শঙ্কা তো কেটে যায় নাই। আমাদের মালগুলো ঠিক টাইম মতো শিপমেন্ট হবে কিনা, ঠিক টাইম মতো শিপমেন্ট হলে আমাদের ডিসকাউন্ট দিতে হবে কিনা। আমরা ডিসকাউন্ট দিতে দেওয়ার মতো আমাদের কোনো অবস্থা নাই। আর 37% ডিউটি এমন একটি বড় ডিউটি যে এটিতে আমাদের প্রচণ্ডভাবে একটা ক্ষতির সম্মুখীন হতে পারি আমরা। এ ধরনের একটি শঙ্কা আমাদের মধ্যে আছে। বড় দুশ্চিন্তার কারণ দেখছেন না অর্থনীতিবিদরা। সাবেক এনবিআর চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ মনে করেন, ট্রাম্প সরকারের এই সিদ্ধান্ত টিকবে না। ট্রাম্প সাহেবের এই বিদ্যাবুদ্ধি, এই ঘোষণা বেশি দিন টিকবে না। চারিদিক থেকে যেভাবে প্রতিবাদ উঠছে, কারণ ওর নিজের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, ওর জনগণই চেতে যাবে, স্বাভাবিক। কারণ তারা আগে যে শার্ট 25 টাকায় কিনতে পারত $25 দিয়ে, এখন ওনার এই অতটা ট্যাক্স দেওয়ার পরে ওই শার্টের দাম 47 হবে। বৈশ্বিক কোনো এই ধরনের পদক্ষেপ হলে আপনার একদিকে হয়তো ক্ষতি মনে হবে, কিন্তু আরেকদিকে কিন্তু লাভ হওয়ার সুযোগ আছে। এই অর্থনীতিবিদ মনে করেন, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত বিকল্প ভাবার সুযোগ তৈরি করেছে। আমার এই কষ্ট পাওয়াতে আমার দৃষ্টি আমার অন্য অন্য আইটেমের উপরে ফেলার একটা সুযোগ, দাবি উঠতেই হবে। কেননা আমি এক ঝুড়িতে সব ডিম রেখে চলাচল করতে পারি না। আমাদের পদক্ষেপগুলো ডিপেন্ড করবে আমাদের বায়াররা আমাদের কীরকমভাবে ট্রিট করছেন। আমরা আশা করব আগামী সপ্তাহের মধ্যে আমরা আমাদের বায়ারদের কাছ থেকে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাবো, এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে তার একটা ফলাফল হয়তো আমরা দেখতে পাবো। কাজে আমরা শঙ্কায় আছি, আমরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি কি হবে সামনের দিকে। উদ্বিগ্ন হন আপনি, এটা ঠিক আছে, আমরা উদ্বিগ্ন, সবাই উদ্বিগ্ন, কিন্তু উদ্বিগ্নতার থেকে পথ পাওয়ার জন্যে আপনারও আপনার জিনিসের কোয়ালিটি ভালো করতে হবে, আপনাকেও অন্যদিকে খেয়াল রাখতে হবে, আর এক বাজার খুঁজতে হবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। চলতি 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি 3.9% বাড়বে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি।
দক্ষিণ এশিয়ার গড় প্রবৃদ্ধির অনুমানের তুলনায় যা অনেক কম। দক্ষিণ এশিয়ার গড়ে 6% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এডিবি। আজ প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে এডিবি এশিয়ান দেশগুলোর প্রবৃদ্ধির 2025 এবং 2026 সালের পূর্বাভাস দিয়েছে। বাংলাদেশ আগামী অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 5.1% হবে বলে অনুমান করেছে এডিবি। প্রতিবেদনে বলা হয়েছে চলতি অর্থ বছরে সার্বিক মূল্যস্ফীতি 10.2% হলেও আগামী বছর তা 8% নেমে আসবে। রাজনৈতিক অস্থিরতার জেরে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় চলতি অর্থ বছর প্রবৃদ্ধি কম হবে। More importantly, Bangladesh must diversify its products and markets for export going forward. Apart from that, Bangladesh can also take this opportunity. নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর গুলশানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা জানিয়েছেন। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করে ছাত্রদের রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ইলিয়াস মাদবরের রিপোর্ট। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, নির্বাচনের বিষয়ে স্পষ্ট ঘোষণার বিষয়ে জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। কনস্টিটিউশনাল কাউন্সিল যেটা এনসিসি নামে তারা অভিহিত করেছে, সেই ব্যবস্থাই তো আমরা স্বীকার করি না যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন। বিভিন্ন বিষয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সেটা পরিষ্কার করার জন্য আমরা ওনার কাছে আহ্বান জানাবো। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি রাস্তায় নামার আগে নির্বাচন দিতে হবে। নির্বাচন হবে, কারোর ঠেকানোর কোনো ক্ষমতা আছে এটা আমরা মনে করি। শুধু এতটুকু বলবো, বর্তমান সরকারকে আপনাদের আমরা সমর্থন করেছি, এখনো সমর্থন করি। আপনাদের হচ্ছে ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, এটা নষ্ট করবেন না, এটা নষ্ট করবেন না। বিএনপিকে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন। শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি সবসময় জনগণের সমর্থন আর ভালোবাসা নিয়ে ক্ষমতা এসেছে, তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও রাষ্ট্রের ক্ষতি সাধনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর 7 সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। বিস্তারিত আবু সাইদপুর রিপোর্টে। 172 কোটি টাকা অবৈধ লেনদেনের কারণে সাবেক সংসদ সদস্য আব্দুল অদুদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আখতার হোসেন জানান, 33টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অবৈধ লেনদেন করেন তিনি। 33টি ব্যাংক হিসাবে 172 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ সময় তিনি সাংবাদিকদের জানান, মুজিববর্ষ পালনে রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকা অর্থ খরচের বিষয়ে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে। সার্বিক এই তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। দুর্নীতি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, জয় ও পুতুলের নামে ব্যাংক অ্যাকাউন্টে থাকা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট অ্যাকাউন্ট অবরোধের নির্দেশনা দিয়েছে আদালত। হিসেব অনুযায়ী 16,12,50,000 টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। আর এছাড়াও শেখ হাসিনা ও তার পরিবার সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি আগামী বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে।
আবু সুদপু, মাই টিভি, ঢাকা। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে একাধিক পদ্ধতির কথা ভাবছে নির্বাচন কমিশন। প্রবাসীদের ভোটাধিকার সংক্রান্ত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এজন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি অ্যাডভাইজারি টিম গঠন করবে নির্বাচন কমিশন। মিতফা গালিবের রিপোর্ট। প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হলেও দেশের গণতান্ত্রিক চর্চা ও ব্যবস্থায় তাদের অংশগ্রহণের সুযোগ খুবই ক্ষীণ। দীর্ঘদিন ধরে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে আলোচনা হলেও উদ্যোগ নেয়নি কোনো সরকার। তবে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগ্রহ এবং প্রবাসীদের দাবির প্রেক্ষিতে বিষয়টি নিয়ে কাজ করছে বর্তমান নির্বাচন কমিশন। আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটের আওতায় আনতে 3টি পদ্ধতির কথা ভাবছে নির্বাচন কমিশন। বাংলাদেশের যে প্রবাসীরা আছেন তাদের বিস্তৃতি এবং অবস্থান জনিত কারণে এই বাস্তবতায় এমবাসিতে বা কনসুলেটে হাজির হয়ে ভোট দেওয়ার সম্ভাবনাটা আমাদের জন্য সীমিত। যে কারণে আমরা কমিশন 3টি পদ্ধতিকে প্রাথমিকভাবে শর্টলিস্ট করেছি। এই 3টি পদ্ধতি হচ্ছে পোস্টাল ব্যালট, যেটি আমাদের অ্যাভেলেবল সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব, 2 অনলাইন ভোটিং, 3 প্রক্সি ভোটিং। প্রবাসী ভোটারদের জন্য একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখতে হবে। এটা বলতে ভোটার রেজিস্ট্রেশন না, এটা হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন। বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত সংশ্লিষ্ট এক কর্মশালায় কমিশন প্রাথমিক অবস্থায় 178টি গণতান্ত্রিক দেশ নিয়ে জরিপ করে। প্রবাসীরা ভোটে অংশ নিয়েছে এমন 115টি দেশ নিয়ে গবেষণা করে উদ্যোগ নিচ্ছে কমিশন। আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়ার ভোটের আওতায় আনতে হয়, তাহলে তো কোনো না কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। এবং বিশ্বের আমরা যেটা বলেছি, আমরা 178টা দেশ স্টাডি করে দেখেছি 115টা দেশ তারা কোনো না কোনো পদ্ধতি অবলম্বন করছেন। এই সীমাবদ্ধতা সত্ত্বেও সীমিত সময়ের মধ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি করে আগামী 2 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে কার্যকারিতা জানাবে বলেও জানান ইসি সানাউল্লাহ। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। 2 মাসের মধ্যে এই বিষয়ে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া 4 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। সকালে আবু সাইদ হত্যা মামলায় 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিরা হলেন এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, তৎকালীন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম এবং ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ। এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে ওই মামলার উপর নির্ভর করে আমাদেরকে তদন্ত করতে হবে, বা ওই মামলার বাইরে আমরা নিতে পারবো না, বা ওই মামলা নিতে পারবো না। আমাদের তদন্ত স্বতন্ত্র গতিতে চলছে। তবে ওই মামলার সকল আসামি যদি এখানে আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়, তাহলে স্বাভাবিকভাবে ওই মামলাটা ওখানে নিষ্পত্তি। হজ এজেন্সির অবহেলা ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি বলেন, হাজিদের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন এজেন্সি ঘর ভাড়া করছে না এমন অভিযোগও উঠছে, যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকালে হজ প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, এবার হজ যাত্রীদের চিকিৎসায় সৌদি আরবে 200 চিকিৎসক, নার্স ও 1 কোটি টাকার ঔষধ নেওয়া হবে। চলতি বছর 3.5 লাখ মেট্রিক টন ধান এবং 14 লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বিকেলে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রতি কেজি ধানের মূল্য 36 টাকা এবং চালের মূল্য 49 টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, 24 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত চলবে এই সংগ্রহের কাজ। এই বছর লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফসল উৎপাদন হবে বলে আশা প্রকাশ করেন কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আর আমাদের প্রকিউরমেন্টটা কিন্তু মোটামুটি আমরা লক্ষ্যমাত্রা আমরা ইসে করেছি, মানে অ্যাচিভ করেছি। এর মধ্যে এখন লক্ষ্যমাত্রা কত আছে বলেন? ধানের আছে 3.5 লাখ মেট্রিক টন আর চালের আছে 14 লক্ষ মেট্রিক টন। এবার পহেলা বৈশাখের শোভাযাত্রায় থাকছে ফিলিস্তিনকে উৎসর্গ করে গান। 200 গিটারিস্ট নিয়ে গানটি পরিবেশন করবে বাম্বা। ব্রাজিলের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি জানিয়েছেন, ব্যাপক অংশগ্রহণমূলক পদক্ষেপের মাধ্যমে দেশের বৈচিত্র্যময় বিভিন্ন জনগোষ্ঠীর ভেতরকার দূরত্ব দূর করার চেষ্টা করা হচ্ছে। সবাই মিলে এক হয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যের কথা জানান তিনি। এস এম আরিফের আরও একটি রিপোর্ট।
পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি উদযাপনের প্রস্তুতি নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলন। বর্ষবরণ উপলক্ষে সরকারের পক্ষ থেকে নেওয়া নানা উদ্যোগের কথা জানান উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠান সেটা হচ্ছে সুরের ধারার অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সুরের ধারার অনুষ্ঠানে একটু পরিবর্তন এসছে। তারা আগে করতো হচ্ছে চিনমতি সম্মেলন কেন্দ্রে, কখনো লালমাটিয়া কলেজে, এবার তারা করবে হচ্ছে রবীন্দ্র সরোবরে। এবারে শোভাযাত্রাটা প্রথমত আগের যে কোনো বারের চেয়ে আলাদা হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সেটা হচ্ছে রঙে, এর কন্টেন্টে এবং এর আয়োজনে। এবারের শোভাযাত্রায় থাকছে নতুনত্ব, ফিলিস্তিনকে উৎসর্গ করে গান, কৃষক থাকবে বড় একটি থিম। বাঙালি ছাড়াও ২৭টি জনগোষ্ঠী তাদের সংস্কৃতি তুলে ধরবে বলে জানান এই উপদেষ্টা। আপনারা জানেন যে প্যালেস্টাইনে একটা বড় ধরনের গণহত্যা সংঘটিত হচ্ছে। বাম্বা প্রায় 200 গিটারিস্ট নিয়ে আসবে এবং তারা আহ্বান জানিয়েছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যত গিটার প্লেয়ার তারা প্রত্যেকেই যেন তাদের সঙ্গে যোগ দেয়, এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং ওই রক মিউজিশিয়ানরা একটা গান গাবে। আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। বর্ষবরণে সবার অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যের কথা জানান মোস্তফা সরোয়ার ফারুকী। এই প্রথমবারের মতো ছায়ানট, সুরের ধারা, আবার ওইদিকে বাম্বা, সাইমুম শিল্প গোষ্ঠী, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এভরিবডি পার্টিসিপেটেড, হুইচ ইজ এ ক্লিয়ার সাইন যে আমরা একটা অল ইনক্লুসিভ বাংলাদেশের দিকে আগাচ্ছি। এদিকে পহেলা বৈশাখের মতো চৈত্র সংক্রান্তির উৎসবও সবাই মিলে পালনের কথা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অসাম্প্রদায়িক উচ্ছলতা থেকে আমরা যেন সবার ভাইয়ের মতো আমরা একসাথে চলাফেরা করতে পারি, এটা আমাদের মূল মন্ত্র। SM আরিফ, মাই টিভি, ঢাকা। এবার প্রবাসের সংবাদ। সুপ্রিম কোর্ট থেকে এলিয়েন অ্যানিমি অ্যাক্টের পক্ষে রায় দেওয়ায় অভিবাসীরা এখন চরম উৎকণ্ঠায়। এছাড়াও র্যাক অ্যান্ড ভ্যালি অ্যাক্ট কার্যকরের ফলে ছোটখাটো যে কোনো অপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান অভিবাসী বিশেষজ্ঞদের। নিউ ইয়র্ক থেকে মল্লিকা খানের রিপোর্ট। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আমেরিকা বাংলাদেশ প্রেসিডেন্ট আনডকুমেন্টেড অধিবাসী পরিস্থিতি ও আইনি পরামর্শ সেমিনার আয়োজন করা হয়। আলোচনায় উঠে আসে ট্রাম্প প্রশাসনের নীতি ও অভিবাসীদের সাম্প্রতিক নানা সমস্যা। $20 জিনিসের জন্য আপনার শপলিফটিং এর চার্জে পড়েন এবং এটাও কিন্তু আপনাকে অনেক বিপদে নিয়ে আসতে পারে। সুতরাং হোয়েনেভার ইউ গো সামওয়্যার বি কেয়ারফুল। এলিয়েন এনিমি অ্যাক্ট কার্যকরের ফলে অভিবাসীদের যে কোনো সময় যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হতে পারে বলে সতর্ক করেন বিশেষজ্ঞরা। এলিয়েন এনিমিস অ্যাক্ট এটা শত শত বছর পুরনো একটা আইন, যেটা যুদ্ধের সময় তৈরি করা হয়েছিল। এই আইনের মাধ্যমে তারা মানুষকে বিভিন্নভাবে ডিপোর্ট করতেছে। হর্নের থেকে বাঁচতে অন্তত পকেটে সবসময় একটা আইডি কার্ড বা আদার্স যে কাগজপত্রগুলো আছে মিনিমাম ওয়ালেট আপনি রেখে দেন। র্যাক অ্যান্ড ভ্যালি অ্যাক্ট কার্যকর হওয়ায় যে কোনো ছোটখাটো অপরাধও বড় ক্ষতি বয়ে আনতে পারে। আইন মানার পাশাপাশি অধিকার নিয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয় সেমিনার থেকে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং কোন রকম অবৈধ কাজের সাথে জড়িত হবেন না। পরিস্থিতি অনুকূলে আসবে। নিরাপত্তা, মানবাধিকার নিশ্চিত ও নাগরিক সুরক্ষা দিতে সবাইকে সজাগ থাকার পরামর্শ দিলেন আইনজ্ঞরা। সেই সাথে যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান বিশেষজ্ঞরা। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মালয়েশিয়ার সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। প্রতিনিধি শাফুল মামুন জানিয়েছেন, হুলু সেলাঙ্গরের নর্থ সাউথ এক্সপ্রেসওয়ের +403 কিলোমিটার চিহ্নিত স্থানে 3টি গাড়ির সংঘর্ষে একজন নিহত এবং 4 জন আহত হন। সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের সহকারী অপারেশন পরিচালক আহমেদ মুখলিস মোক্তার জানিয়েছেন, দুর্ঘটনায় একটি ট্রেলার, একটি 3 টন ওজনের লরি এবং একটি ছোট গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় একজন 30 বছর বয়সী বাংলাদেশি নাগরিক যিনি লরিতে ছিলেন ঘটনাস্থলেই মারা যান। একই লরিতে থাকা 51 বছর বয়সী একজন স্থানীয় ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহমেদ মুখলিস আরও জানিয়েছেন, নিহতের মরদেহ পরবর্তী কার্যক্রমের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে সরাসরি সিলেট আন্তর্জাতিক ফ্লাইটের দাবি জানিয়েছে রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। প্রতিনিধি আব্দুল হালিম নিহুন জানিয়েছেন, রিয়াদে অনুষ্ঠিত সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান আজিজের সম্মানে আয়োজিত সংবর্ধনায় এই দাবি তুলে ধরেন প্রবাসীরা। ব্যবসায়ী আব্দুল শহীদের সভাপতিত্বে আলমীদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত হন আজিজুর রহমান আজিজ। বিশেষ অতিথি ছিলেন রিয়াদ সিলেট প্রবাসী পরিষদের সভাপতি আব্দুল আজিজ মাসুক, আনোয়ার হোসেন, অলিউর রহমান মানিক, হাফিজুর রহমান, শিপন আহমেদ সহ বিভিন্ন শ্রেণীর প্রবাসী নেতৃবৃন্দ। অনুষ্ঠানে রিয়াদ সিলেট প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা রিয়াদ থেকে সিলেট আন্তর্জাতিক ফ্লাইটের দাবি জানিয়ে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয়। মালয়েশিয়ায় মার্কিন শুল্ক আরোপের প্রভাবে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস 4% নেমে এসেছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানিয়েছেন, মার্কিন শুল্ক আরোপের ফলে 2025 সালে মালয়েশিয়ার জিডিপি প্রবৃদ্ধি 4% নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হং লিয়ং ইনভেস্টমেন্ট ব্যাংক রিসার্চ HLIB রিসার্চ। এই শুল্কের ফলে টেক্সটাইল, রাবার, আসবাবপত্র বিভিন্ন খাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি মালয়েশিয়ার বিভিন্ন পণ্যের উপর 24% শুল্ক আরোপ করেছে, তবে সেমিকন্ডাক্টর এবং কিছু তেলজাত পণ্যের ক্ষেত্রে কার্যকর হার 18%। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আশঙ্কা প্রকাশ করেছেন, এই শুল্কের ফলে টেক্সটাইল, রাবার, আসবাবপত্র সহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হবে।